নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। দুর্গাপুজোর নতুন কমিটি গঠন নিয়ে উত্তেজনা, হাতাহাতিতে আহত হয়ে একজনের মৃত্যুর খবর সামনে আসে। অভিযুক্ত ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসছে। আহত পার্থ চৌধুরীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় চিকিৎসকের তরফে। আর ইতিমধ্যেই এই খবর শোনা যাচ্ছে, কাউন্সিলরদের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। দুর্গাপুজোর নতুন কমিটি গঠন নিয়ে উত্তেজনা, হাতাহাতির পরিস্থিতি। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একজনের, চিকিৎসকের তরফে জানানো হয়েছে তার মৃত্যুর খবর। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দুর্গাপুজোর নতুন কমিটি গঠন নিয়ে উত্তেজনা, হাতাহাতিতে আহত একজন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, দুর্গাপুজোর কমিটি গঠন নিয়ে হাতাহাতির পরিস্থিতি এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর সামনে আসছে, ঠিক কি অভিযোগ উঠছে, কি জানতে পারছো? দেখো, গতকাল রথযাত্রা উপলক্ষে ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোডে ওডিসি দুর্গোৎসব কমিটির একটি প্রস্তুতি বৈঠক ছিল। সেই বৈঠকে পুরনো কমিটি এবং নতুন কমিটি নিয়ে আলোচনা এবং ভোটাভুটি শুরু হয় এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে, সেখানে হাতাহাতি পর্যন্ত সেই পর্যায়ে চলে যায়। সেখানে তখন উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের যিনি প্রমাতা রয়েছেন মৌসুমী মুখার্জি। তার নেতৃত্বেই তার দলবল সেই পুজো কমিটির উপরে চড়াও হয় এবং মারধর করা হয় পার্থ চৌধুরী নামে ওখানকার এক স্থানীয় বাসিন্দাকে। অসুস্থ হয়ে পড়েন পার্থ এবং ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং তারপরেই উত্তেজনা ছড়ায় গোটা হাসপাতাল চত্বর এলাকাতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা থাকা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আজকে দেহ ময়নাতদন্ত যাবে এবং তারপরেই যাবে যে আসলে মার্চের থেকে তার মৃত্যু অন্য কোনো কারণ ছিল। যদিও এই ঘটনা নিয়ে সম্পূর্ণ মুখে কুলু বেঁধেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তবে স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন তিনি জানিয়েছেন যে মার্চের কারণে সেই পার্থ চৌধুরীর মৃত্যু হয়নি, তার মৃত্যু হয়েছে অসুস্থতার কারণে। যদিও কালকে ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা বাগচি, তিনি তার প্রত্যেকে যিনি নিহতের দাদা ছিলেন তার সাথে শুভেন্দু অধিকারী তার কথা বলেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আশ্বাস দিয়েছেন নিহত পরিবারের পাশে থাকার। তিনি জানিয়েছেন যে ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, আর যদি সেরকম হয় তাহলে আগামী দিনেও শুভেন্দু অধিকারী ব্যারাকপুরে আসবে বলেও তিনি। ধন্যবাদ তোমার শুভজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। দুর্গাপুজোর কমিটি গঠন করা নিয়ে হাতাহাতির পরিস্থিতি, আর এই হাতাহাতিতে আহত একজন, এই একজনের মৃত্যুর খবরও সামনে আসছে। কাউন্সিলরদের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে এসেছে। ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসছে। আহত পার্থ চৌধুরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ফের পিটিয়ে খুনের অভিযোগ, এবার ভাঙর বাজারে চোর সন্দেহে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ। ভাঙর থানা থেকে ঢিলছোড়া দূরে দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকলেও পুলিশ আসেনি বলে অভিযোগ। গ্রামবাসীরা মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বারাসাত, অশোকনগর, গাইঘাটা, বনগা, মোহনপুর, চাকদা, বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, তারকেশ্বর, বাঁকড়ার পর ভাঙর। গণপিটুনির ঘটনা থামছেই না। ভাঙর থানার কাছে চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যু। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আজগর মোল্লা, ভাঙরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা। অভিযোগ, ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই একের পর এক চুরির ঘটনা ঘটছিল। রাতে পাহারাদার থাকলেও চুরি কমেনি। রবিবার ভোরে আজগরকে রাস্তায় দেখতে পান কয়েকজন। অভিযোগ, তিনি চুরি করতে এসেছিলেন। দোকানে বেঁধে তাকে মারধর করে স্থানীয় বাসিন্দারা। আহত অবস্থায় আজগরকে ফেলে রাখা হয়। দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। থানার কাছেই মৃতদেহ এতক্ষণ পড়ে রইল, অথচ পুলিশ কেন এলো না তা নিয়েই উঠছে প্রশ্ন।
আরে এখান থেকে আজ কতদিন একভাবে চুরি যাচ্ছে, নাইট গার্ডরা চলে যায় তারপরে চুরি হয়। এবার নাইট গার্ডদের ধরা হয়, নাইট গার্ডরা বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে, তা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। এবার সব হাতে না, এবার এরা সব ফলো রেখেছে, কে আসে না আসে, এবারে ফলো রেখে আজকে ধরে ফেলেছে। ধরে আটিয়ে রাখা ছিল, বেঁধে রাখা ছিল, মানে বেঁধে এবার ঠিকঠাক পাবলিক সবাই এসে চটচপট মারতে একটু, তারপর কী হয়েছে বেহুশ হয়েছিল মনে করি, এত পাতা করে এরকম অ্যাক্টিং করে শুয়ে আছে। তারপর আমরা নোকটোক টিপে দেখছি, ও আর আমরা মনে করছি অজ্ঞান হয়ে গেছে, নোকটোক টিপে দেখছি যে ও ওঠে না। তো আমরা বলি কী ওঠে না, হয়তো অজ্ঞান হয়ে আছে। তারপর থেকে আর দেখছি না। পুলিশ তদন্ত করছে, তদন্তে যদি সত্যতা উঠে আসে যেটা গণপিটুনিতে মারা গেছে, নিশ্চিতভাবে আইনতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা প্রশাসন নেবে। এটা আমরা প্রশাসনের সঙ্গে সেইভাবেই কথা বলেছি। কোনো রকমভাবে আড়াল করার কোনো বিষয় নয়, বা কোনো ঘটনা, এই ধরনের ঘটনা যদি কেউ ঘটায় নিশ্চিতভাবে সে কখনো ঠিক কাজ করেনি, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা হবে। এটাই হচ্ছে এগিয়ে বাংলা, এটাই হচ্ছে উন্নয়নের বাংলা, এটাই হচ্ছে প্রগতিশীল বাংলা। আমরা 12 বছর ধরে বলছি, একদল দুষ্কৃতকারীদের হাতে রাজ্যের প্রশাসন কার্যত কাঠপুতুল হয়ে গেছে। এই দুষ্কৃতকারীরা তাদের অঙ্গুলি হেলনে চালায় হচ্ছে প্রশাসনকে, তাহলে প্রশাসনের হিম্মত হয় না। থানার পাশে একটা দেহ পড়ে আছে, তাকে থানা দেখতে পায় না, আসলে পুলিশ দেখতে চায় না। একের পর এক গণপিটুনি, নড়ে চড়ে বসেছে রাজ্য। পুলিশকে কড়া বার্তা, সতর্ক প্রশাসন। তারপরেও ছবিটা বদলাচ্ছে না কেন? ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরেই ভাঙড় থানা। তারপরও কিভাবে এই মাতব্বরি? এলাকার আইন শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন। ভাঙড় থেকে সাকিল হোসেন ও জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। বোলপুরে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের 3 জনকে পুড়িয়ে খুনের অভিযোগ। গ্রেপ্তার বাড়ির মেজ বউ স্মৃতি বিবি। খুনের ষড়যন্ত্রের নেপথ্যে পরকীয়া তত্ত্ব। গ্রেপ্তার স্মৃতি বিবির প্রেমিকও। 7 দিনের পুলিশ হেফাজত অভিযুক্ত স্মৃতি বিবির। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ। মর্মান্তিক, একই পরিবারের 3 জনকে পুড়িয়ে হত্যা। বীরভূমের রজতপুর গ্রামের ঘটনার স্মৃতি এখনো তাজা। নেপথ্যে কে বা কারা, খুনের কারণই বা কি, এ নিয়ে লম্বা হচ্ছিল প্রশ্নমালা। শেষে হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে এলো পরকীয়া তত্ত্ব। একই পরিবারের 3 সদস্যকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হলো বাড়ির বউ স্মৃতি বিবিকে। গ্রেফতার তার প্রেমিক চন্দন ইসলামও। চন্দনের এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কঠিন শাস্তি দাবি করছেন এই গ্রাম, অর্থাৎ রজতপুর গ্রামের মানুষ, বোলপুরের মানুষ, বীরভূমের মানুষ। বৃহস্পতিবার রাতের ঘটনা। খাওয়া দাওয়ার পর বাড়ির জানলা খুলে ছোট ছেলে আয়ান শেখকে নিয়ে ঘুমোচ্ছিলেন শেখ আব্দুল আলিম। ঘরে ছিলেন তার স্ত্রী রূপা বিবি। অভিযোগ, কেউ বা কারা সে সময় খোলা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে দেয়। ঘরে আগুন ধরানোর পর বাইরে থেকে দরজায় তালা দিয়ে পালায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলেও মারা যান রূপা বিবি এবং আয়ান। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেখ আব্দুল আলিমের। আমার ভাইয়ের স্ত্রী, আমার ভাই পৌঁছে ভাবে যে যন্ত্রণায়, যে কষ্টে মারা গিয়েছে, দেখার মতো দৃশ্য নাই। যে শয়তান এটা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তার ফাঁসি হোক। এর আগে অনেক খবর জানাজানি হয়েছিল, নিয়ে চন্দন ইসলাম কারোর কাছে শুনেছে, যে আমরা সব জানি। নিয়ে আমার মায়ের কাছে আসে একদিন, নিয়ে কান্নাকাটি করছে যে যে রূপা বোন, সবাই আমার জন্য এ বলছে, আমি কি এরকম ছেলে? মা বলছে তুমি কি করো না জানি না, কিন্তু বারবার ঢুকাতো তোমার ওই বাড়িতে ঠিক হয় না। এবার আমরা আমার ফ্যামিলি সেটা সব কিছু জেনে গেছে বলে এটা ও করেছে। এবার ও এটা চাইছিল যে আমরা কাউকে যেন না বলতে পারি। সে আমার অ্যাক্সিডেন্ট আমাকেও দিত, সে আমাকেও রাখতো না, কিন্তু তার হাত পুড়ে গেছে বলে আমাকে সে ছেড়ে দিল। খুনের নেপথ্যে পারিবারিক সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তেই উঠে আসে পরকীয়া তত্ত্ব। পুলিশ সূত্রে খবর, স্মৃতি বিবির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত এলাকার হাতুড়ে ডাক্তার চন্দন ইসলাম। তার সঙ্গে ষড়যন্ত্র করেই খুনের ছক। যদিও ঘটনার পর থেকে পলাতক ছিল চন্দন। স্মৃতিকে জিজ্ঞাসাবাদ করেই চন্দনকে আটক করে পুলিশ। ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন স্মৃতি। তাকে 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় বোলপুর মহকুমা আদালত। পুলিশ কাছে তিনি একটা স্বীকারোক্তি দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত, এবং তার সঙ্গে শফিকুল ইসলাম ওরফে চন্দন এবং আরও অন্যান্য লোক এর সঙ্গে যুক্ত আছে। যে ডিসিজ যিনি আছেন তার ভাইয়ের ওয়াইফ, আর আজকে অ্যারেস্ট হয়েছেন
পাশের গ্রামের শফিকুল ইসলাম এলিয়াস চন্দন, এ হয়েছে আজকে অ্যারেস্ট হয়েছে, কালকে ফরওয়ার্ড হবে। দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, এদের কাছ থেকে আমরা কনফেশন পেয়েছি। পুরো ঘটনাটা এই দুজন মিলেই ঘটিয়েছে। রবিবার রজতপুর গ্রামে পৌঁছয় ফরেন্সিকের বিশেষ দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের। বোলপুর থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। বর্ধমানের জামালপুরে সালিশি বিতর্কে নয়া মোড়। পুলিশের নোটিশ পেয়ে আদালতে আত্মসমর্পণ 12 অভিযুক্তের, পরে জামিন। একইভাবে আত্মসমর্পণ করে জামিন নিতে পারেন মূল অভিযুক্ত তৃণমূল নেতা। সুবিচারের আশায় পৌর দম্পতি। চোপড়ার পর জামালপুর, খাপ পঞ্চায়েত নিয়ে উত্তাল রাজনীতি। অভিযোগের তীর শাসক দলের নেতাদের দিকে। জামালপুরের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। পুলিশের পাঠানো নোটিশ হাতে পেতেই চুপিসারে আদালতে আত্মসমর্পণ, পরে জামিনে মুক্ত 12 অভিযুক্ত। নোটিশ গিয়েছে মূল অভিযুক্ত আজাদ রহমানের কাছেও, কিন্তু 12 জন অভিযুক্ত জামিন পেলেন কিভাবে? পরিবারের অভিযোগ, লঘু ধারা দেওয়ার কারণে জামিন পেয়েছেন তারা। স্তম্ভিত এলাকাবাসী, আতঙ্কিত পরিবার। সালিশি সভায় হাজিরা না হওয়ায় বাড়িতে ঢুকে মারধর, খুনের হুমকি, শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল আজাদ রহমানের বিরুদ্ধে। জামালপুরের কুবাজপুরের ঘটনা। বিচারাধীন বিবাদ আদালতের বাইরে সালিশি সভায় মিটিয়ে নেওয়ার জন্য ডাকা হয়েছিল বৃদ্ধ দম্পতি ও তাঁর ছেলেকে। ওই সালিশি সভায় উপস্থিত না হওয়াতেই বাড়ি ঢুকে মারধরের অভিযোগ ওঠে চকদিঘি অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ আজাদ রহমানের বিরুদ্ধে। রবিবার পুলিশ তাকেও নোটিশ পাঠায়, তবে জামিনের আবেদন জানাননি তিনি। সোমবার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারেন আজাদ। আত্মসমর্পণ ও জামিনের ঘটনায় প্রশ্ন উঠছে, কিভাবে সুবিচার পাবেন নিগৃহীতরা? নিজেদের বাড়িতে তাঁরা ফিরতে পারবেন কবে? জামালপুর থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। সরকারি জমিতেই দাঁড়িয়েই তৃণমূলের পার্টি অফিস। মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে চলছে দোতলা তৈরির কাজ। অফিস ভাঙতে কেন উদ্যোগ নিচ্ছে না প্রশাসন? শাসক দলের কার্যালয় বলেই কি পার্টি অফিস ভাঙা নিয়ে উদাসীন প্রশাসন? প্রশ্ন বিরোধীদের। সরকারি জমি দখলমুক্ত করতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ। রাতারাতি পুলিশের তৎপরতা। ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের জায়গায় জায়গায় চলছে বুলডোজার। কিন্তু কিছু কিছু জায়গায় নির্দেশ অমান্যের ছবিও উঠে আসছে। সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস চলার অভিযোগ। প্রশাসনের নাকের ডগায় শাসক দলের সেই কার্যালয় চলছে বছরের পর বছর। ছবিটা বারাসত পুরসভার 26 নম্বর ওয়ার্ডের। কংক্রিটের সেই পোক্ত পার্টি অফিস ভাঙা হয়নি, উল্টে একতলার পার্টি অফিসের উপরেই দোতলা করার তোড়জোড় শুরু হয়েছে বলে অভিযোগ। শাসক দলের কার্যালয় বলেই কি হাত গুটিয়ে বসে রয়েছে প্রশাসন? মুখ খুলতে নারাজ বারাসত পুরসভার 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ নাথ চৌধুরী। আমি তখন তো এখানে ছিলাম না, আমি তো 2022 সালে এখানকার কাউন্সিলর হয়েছি। তথ্য তো জানার বিষয় আগে হয়নি কোনোদিন, এখন বোধহয় বিষয়টা হয়েছে, তাই একটু জানার চেষ্টা করব। পুরসভার ভোটের পর সবার মিলিত সিদ্ধান্তেই এই জমিতে পার্টি অফিস তৈরি হয়, দাবি বারাসত পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের। সেই জায়গাটা ওখানকার ছেলেপেলেরা একটা ক্লাব ঘর করেছিল। পরবর্তীকালে ওই ছেলেগুলোকে একত্রিত করে তৎকালীন যে কাউন্সিলর ছিল সেই কাউন্সিলর ওই জায়গাটা আমাদের কাছে চেয়েছিল। তখন এটা বোধহয় খুব সম্ভবত বোর্ডে একটা আলোচনা করেই এটা দেওয়া হয়েছিল। এখন সেখানে সেই ক্লাব ঘরটা পরবর্তীকালে পার্টি অফিস হয়েছে। বেআইনি নয়, নিয়ম মেনেই পার্টি অফিস তৈরি করা হয়েছে, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ট্যাক্স আমাদেরকে দিয়েছিল, আমাদের বিগত যে কাউন্সিলর ছিল উনি আমাদেরকে এটা করে দিয়েছিল। সেই থেকে আমরা জানি, যেহেতু পৌরসভাটা ট্যাক্স আমাদের করা হয়েছে পার্টি অফিসটা, এর বাইরে আমরা কিছু জানি না। না না, আমাদের ওই পার্টি অফিসে আমাদের পৌরসভায় আমাদের ট্যাক্সের কাগজপত্র সব কিছু রয়েছে। হ্যাঁ, আমাদের লিস্ট নেওয়া আছে, এটা 90 বছরের লিস্ট নেওয়া আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পৌরসভার। শাসক দলের সাফাই মানতে নারাজ বিজেপি। সেখানে যেভাবে একটা তৃণমূল কংগ্রেসের কার্যালয় হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কেন এর দ্বারা প্রমাণিত হয় যে মুখ্যমন্ত্রীর নিচের তলায় তাদের কোনো কন্ট্রোল নেই। অবিলম্বে যাতে প্রশাসন এই ব্যাপারে দৃষ্টি দেয় এবং ওই কার্যালয় যাতে ভেঙে সরকারি কোনো কাজে লাগানো হয়, এর জন্য আমরা বারাসতের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। তৎপর পুলিশ, পুরসভা। তারপরেও কিছু কিছু বেনিয়মের ছবি সামনে আসছে, তাতে লাগাম পড়াতে আরও করা হতে হবে প্রশাসনকে। বারাসত থেকে ভক্তিদের রিপোর্ট, কলকাতা টিভি।
রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে অকাল উপনির্বাচন। কেন্দ্রগুলি হলো উত্তর 24 পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। 3 কেন্দ্রের বিধায়করা লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান, তাই তাদের ছেড়ে আসা কেন্দ্রগুলিতে উপনির্বাচন। এছাড়াও ভোট হবে কলকাতার মানিকতলা কেন্দ্রে। নির্বাচন কমিশন এই 4 কেন্দ্রে উপনির্বাচনের দিন স্থির করেছে 10ই জুলাই। 2021-এর বিধানসভা ভোটে রায়গঞ্জের কৃষ্ণকল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী এবং বাগদায় বিশ্বজিৎ দাস বিজেপির টিকিটে জয়ী হন। পরবর্তীকালে 3 জনই তৃণমূলে যোগ দেন, কিন্তু কাগজে কলমে তারাই বিজেপির বিধায়ক ছিলেন। এবারের লোকসভা ভোটে রায়গঞ্জের লোকসভা কেন্দ্রে কৃষ্ণকল্যাণী, রানাঘাটে মুকুটমণি এবং বনগাঁয় বিশ্বজিৎ তৃণমূলের প্রার্থী হন। সে কারণে তাদের বিধায়ক পদে ইস্তফা দিতে হয়। যদিও 3 প্রার্থী বিজেপির প্রার্থীদের কাছে হেরে যান। তৃণমূল রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণে যথাক্রমে লোকসভা ভোটে পরাজিত সেই কৃষ্ণকল্যাণী এবং মুকুটমণিকেই উপনির্বাচনে প্রার্থী করেছে। বিশ্বজিৎ অবশ্য বাগদায় প্রার্থী হননি। বিশ্বজিৎ আগেই জানিয়েছিলেন তিনি প্রার্থী হতে চান না। ওই কেন্দ্রে মতুয়া বাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর তৃণমূলের প্রার্থী। মধুপর্ণা বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে। এবারে লোকসভা ভোটে নিরিখে 3 বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি। এই অর্থে বলা যেতে পারে উপনির্বাচনে অ্যাডভান্টেজ বিজেপি। রায়গঞ্জে বিজেপির প্রার্থী মানস ঘোষ, কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রবীণ নেতা মোহিত সেনগুপ্ত। এর আগে তিনি একসময় কংগ্রেসের বিধায়ক ছিলেন। ওই কেন্দ্রে বামেরা কোনো প্রার্থী দেয়নি। রায়গঞ্জে বাম এবং কংগ্রেস কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। মোহিত ভালো লড়াই করবেন বলে দাবি করেছেন স্থানীয় কংগ্রেস নেতারা। বিজেপির অভিযোগ, তৃণমূলের নির্দেশে পুলিশ বিজেপি কর্মীদের রাতে বাড়ি থেকে থানায় তুলে এনে শাসানি দিচ্ছে। রায়গঞ্জে প্রার্থী নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যে ক্ষোভ রয়েছে। জেলায় অনেক পদাধিকারী প্রার্থীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইস্তফা দিয়েছেন। একই সমস্যা বিজেপিকে ভোগাচ্ছে রানাঘাট দক্ষিণ এবং বাগদাতেও। ওই 2 কেন্দ্রেই অনেক বিজেপির প্রার্থী কাজ না করে বসে পড়েছেন। বাগদায় আবার স্থানীয় এক নেতা নির্দল হিসেবে দাঁড়িয়ে গিয়েছেন। তিনি পুরো দমে প্রচারও শুরু করে দিয়েছেন। রানাঘাট দক্ষিণে সিপিএম এর প্রার্থী অরিন্দম বিশ্বাস, বাগদায় বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকের গৌরাদিত্য বিশ্বাস প্রার্থী হয়েছেন। লোকসভা ভোটের ফলাফলে বামেরা একেবারে হতাশ। সেই হতাশা নিয়েই বাম কর্মীরা উপনির্বাচনে কাজ করছেন। উপনির্বাচন ঘিরে স্থানীয় স্তরে সামান্য উত্তেজনা থাকলেও সামগ্রিকভাবে গোটা রাজ্যে এর কোনো প্রভাব নেই। উপনির্বাচনে সাধারণভাবে শাসক দলই জয়লাভ করে। ইদানিংকালে একমাত্র ব্যতিক্রম মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্র। ওই কেন্দ্রে বাম কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জয়ী হন, যদিও পরে তিনি যোগ দেন তৃণমূলে। এবার দেখার এই 3 কেন্দ্র বিজেপি ধরে রাখতে পারে কিনা। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।